মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ৩১ শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কৃষ্ণের বার্তা নিয়ে মথুরার প্রবর মন্ত্রী উদ্ধব পৌঁছেছেন বৃন্দাবনে। নন্দগোপ এবং যশোমতীর বাড়িতে রাত কাটানোর পর তিনি দেখা করেছেন গোপিনীদের সঙ্গে। গোপিনীদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে কৃষ্ণ কত বড় মানুষ, তার কত ব্যস্ততা, তিনি সাক্ষাৎ ঈশ্বরের রূপ, ইত্যাদি ইত্যাদি। নানা কথাবার্তার পর এক সময়ে গিয়ে উদ্ধবকে মানতে হলো যে গোপিনীদের কাছে কৃষ্ণ শুধুই প্রেমের ধন, তাদের সম্পূর্ণ অস্তিত্বই কৃষ্ণময়। উদ্ধবের বড় বড় কথায় গোপিনীদের কিছুই যায় আসে না, তাঁরা শুধুই কৃষ্ণের গান গাইছেন, কৃষ্ণের স্মৃতিচারণ করছেন। শেষ পর্যন্ত উদ্ধব বুঝলেন যে এমন প্রেম তিনি কোনোদিন দেখেননি, আর দেখবেনও না। না জেনে বিষ খেলে যেমন বিষক্রিয়ার ফলগুলি মূর্ছা, পতন, বৈবর্ণ, মরণ সবই একাদিক্রমে হতে থাকে, তেমনি কেউ যদি না জেনে অমৃত পান করে তাহলে তার ফলও তো তার অজান্তেই একাদিক্রমে হওয়ার কথা। উদ্ধব ভাবলেন, এই ব্রজভূমির রমণীরা না বুঝেই অমৃত খেয়ে ফেলেছে, নইলে এরা তো কেউ নাগরিক বৃত্তি সম্পন্ন সকল বোঝা বিদুষী রমণী নয়। এরা বৃন্দাবনের বনে বনে ঘুরে বেড়ায়, স্বাভাবিক রক্ষণশীলতার বোধটুকুও নেই। জাতি কুল মজিয়ে এরা কৃষ্ণকে ভালোবেসে ফেলল। সে ভালোবাসা আবার এমন তীব্র যে এরা বড় মানুষের প্রয়োজন এবং কর্মব্যস্ততাও বোঝে না। উদ্ধবের মনে কৃষ্ণের সম্বন্ধে ভগবত্তার বোধ প্রকট, সেই কারণে তাঁর ভাবনাটাও কৃষ্ণের ঈশ্বরতার বোধে আকুল। তিনি কেবলই ভাবেন, কোথায় বনচারিণী রমণীরা জাতিকুলের মাথা খেয়ে কৃষ্ণকে ভালোবেসে পাগল হয়ে বসে আছে, আর কোথায় কৃষ্ণ। উদ্ধব ভাবলেন, এই বুঝি না বুঝে অমৃতপানের ফল। উদ্ধব যেটা বুঝলেন না সেটা হলো, কারো মনে যদি পরম প্রিয় ভালোবাসার মানুষটির সম্বন্ধে সামাজিক উচ্চতা বোধ এবং অতিমাত্রায় সম্মাননা ক্রিয়া করতে থাকে, তাহলে সম্পর্কটা অনেকটাই প্রভুভৃত্যের মতো হয়ে যায়। অনেক মর্যাদাময় পুরুষেরা স্ত্রীর সঙ্গে অনেক সময় এই ব্যবহার করে থাকেন, কিন্তু সার্থক প্রেমে এই পরম মর্যাদা বোধের অভাব থাকে। সেটা উদ্ধব পরে বুঝেছেন, এবং তার বোঝাটা আমরা বুঝতে পারি কখন? যখন উদ্ধব সেই পরম প্রেমের মাধুর্য অনুভব করে বলে ওঠেন, আহা, আমি যদি এই বৃন্দাবনের লতা গুল্ম মহৌষধি হয়ে থাকতে পারতাম, তাহলে যারা সমস্ত ভদ্রজনের সভ্য পদ ত্যাগ করে এমন প্রেমে মাতোয়ারা হয়ে আছে, তাদের পায়ে ধুলো মাখতুম গায়ে মাথায়। সব দেখে শুনে উদ্ধব ব্রজভূমি ছেড়ে আবারও ফিরলেন মথুরায়। বৃন্দাবনের নন্দ যশোমতীর কথা, সখাদের কথা এবং গোপ রমণীদের সংবাদ তিনি দিলেন কৃষ্ণকে। পৌরাণিক মহাকবি কোনো বিস্তারে যাননি, সাড়ম্বর কোনো বিবরণ দেননি যাতে বোঝা যায় কৃষ্ণের কি প্রতিক্রিয়া হলো অতঃপর। দেননি যে তার কারণও আছে। কি বা বলতেন কৃষ্ণ? মথুরা এসে তার অসহায়তা চরমে পৌঁছেছে। একে তো কংস ধ্বংসের পর যদুবৃষ্ণীদের 18টি কুলসংঘকে পুনর্গঠন করার বিশাল রাজনৈতিক ক্রিয়াকলাপ, দ্বিতীয়ত কংস ধ্বংস উত্তর পর্বে কংসের পক্ষপাতী রাজকুলের সংগঠিত আক্রমণের আশঙ্কা, এবং তৃতীয়ত যে পিতামাতারা এতকাল কংসের অত্যাচারে আপন ঔরস গর্ভজাত পুত্রের বাৎসল্য থেকে বঞ্চিত ছিলেন, তাদের এখনই পুনরায় ত্যাগ করে আসা কৃষ্ণের পক্ষে সম্ভব ছিল না। অতএব তিনি বড় অসহায়, এবং সেই অসহায়তার প্রতিযুক্তি দিয়ে কৃষ্ণকে ব্রজরমণীদের চোখে আর ছোট করতে চান না ভাগবতের কবি। সেই কারণে উদ্ধব ফিরে আসার পর কৃষ্ণের মুখে আর সে বিষয়ে কোনো কথা নেই। উদ্ধবের চোখে আঙুল দিয়ে কৃষ্ণ শুধু দেখিয়ে দিয়েছেন যে কত বড় প্রেম তার জন্য অপেক্ষা করেছিল, এবং এ প্রেমের কাছেই তিনি হেরে বসে আছেন। মথুরা খণ্ডে পররাষ্ট্র বিষয়ক রাজনৈতিক তৎপরতা সম্পূর্ণ আরম্ভ হওয়ার আগেই কৃষ্ণ আরেকটি ছোট্ট রোম্যান্টিক কাজ শেষ করে ফেললেন। এই বিরাট কর্মকাণ্ডের মধ্যেও তার ভুল হয়নি কথাটা মনে করে দেখুন। সেই যে যেদিন অক্রূরের সঙ্গে মথুরায় আসার পর মথুরার রাজপথে একাকী বলরামের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন কৃষ্ণ, পথে বিরুদ্ধাচারী রজক তাকে নাগরচিত বেশবাস দিতে রাজি না হয় তাকে হত্যা করার পর এক উচ্ছল রমণীর সঙ্গে দেখা হয়েছিল কৃষ্ণের।
সেই কুব্জা শৈরেন্দ্রী কৃষ্ণ, যার গায়ে মাথায় হাত বুলিয়েই তাঁকে রিজু এক সুন্দরী রমণীতে রূপান্তরিত করেছিলেন। সেদিন সে কৃষ্ণের উত্তরীয়ের অঞ্চল ধরে টেনেছিল, কৃষ্ণের হাত ধরে বলেছিল, এখনই যেতে হবে আমার ঘরে, আজ কিছুতেই ছাড়ব না তোমায়। কংসের অনুলেপন বাহিনী রমণীর মনের ভাব সেদিন বুঝেছিলেন কৃষ্ণ। কুব্জা বলে যাকে কেউ এতদিন চায়নি, কেউ সপ্রেমে ফিরে তাকায়নি যার দিকে, সে তার সৌন্দর্যের পরম ফলটুকু কৃষ্ণকেই দিয়ে ঋণমুক্ত হতে চেয়েছে। কিন্তু সেদিন কৃষ্ণের উপায় কোথায়? তার সামনে কংস হত্যার গুরু দায়িত্ব, তার মধ্যে সামনেই দাঁড়িয়ে আছেন দাদা বলরাম, অনুগামী ছিলেন গোপজনেরা। এই অবস্থায় এক রমণীর রোমাঞ্চিত প্রার্থনায় সাড়া দেওয়া সম্ভব ছিল না তার পক্ষে। কৃষ্ণ হেসে বলেছিলেন, আসবো, সময়ে আসবো তোমার ঘরে, আমার মতো পথিকজনের কাছে তুমি তো আশ্রয় গো, মনের দুঃখ ঘোচাবো তোমার কাছে গিয়ে, কিন্তু আজ নয়। আজ বুঝি এতদিন পরে সে সময় হলো। উদ্ধব ব্রজভূমি থেকে ফিরে আসার পর কোনো দিন কৃষ্ণ উদ্ধবকে নিয়েই পৌঁছলেন শৈরেন্দ্রী কুব্জার বাড়িতে। আজ তার বাসনা পূরণ করবেন তিনি। এখানে প্রশ্ন উঠবে, এ কেমন লাম্পট্যের ব্যবহার? কৃষ্ণ ভগবত্তার চিহ্নে চিহ্নিত বলেই কি যা ইচ্ছা করবেন তিনি? তাছাড়া এই কি তার প্রেমের বোধ? যিনি একটু আগে তাঁর কাছে আত্মসমর্পিতা গোপরমণীদের খবর পেয়েছেন, সেই তিনি এখন এক কামতপ্তা রমণীর শরীর শীতল করতে এসেছেন। এ কেমন ধারা ব্যবহার? নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, লৌকিক দৃষ্টিতে এই ব্যবহারের বিচার করা খুব কঠিন। তীক্ষ্ণভাষী লোকেরা এই ব্যবহারকে লাম্পট্যই বলবেন। তা বলুন, কৃষ্ণকে যারা ভালোবাসেন এবং আমার মতো যারা তাঁর সব দোষই গুণের মাহাত্ম্যে দেখতে চান, তাঁদের কাছে কৃষ্ণ লম্পট হন, অসভ্য হন, কদাচারী হন, কৃষ্ণ আমাদের কাছে কৃষ্ণই। তার সমস্ত দোষ নিয়েই আমরা তাকে ভালোবাসি। যেমনটি চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, সেই লম্পট আমার, যে ব্যবহারই করুন তিনিই আমাদের প্রাণারাম। কৃষ্ণকে যারা ভালোবাসেন, কৃষ্ণের বিরুদ্ধে তাদের অকথা কুকথা শুনতেই হবে। লৌকিক বিচারে সেটা অস্বাভাবিকও নয়। তবে কিনা কৃষ্ণের মতো বিশাল মাপের পুরুষকে বিচার করতে হলে আলাদা একটা মাপকাঠি নিতেই হবে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, ভাগবতের পৌরাণিক দুটি পৃথক প্রেমের দৃষ্টান্ত পাশাপাশি রেখেছেন। এক প্রেম উদ্ধব দেখে গেলেন, যেখানে স্বসুখ বাসনা লেশমাত্র নেই। সেখানে মান হোক, অভিমান হোক, কৃষ্ণ আপন আনন্দে থাকুন, এছাড়া ব্রজরমণীদের কাম্য নেই কিছুই। আর এই শৈরেন্দ্রী কুব্জার ঘরে যাচ্ছেন কৃষ্ণ। এখানে শৈরেন্দ্রীর প্রথম বিশেষণেই দেখা যাচ্ছে, সেখানে স্বসুখ বাসনা ছাড়া অন্য কিচ্ছু নেই। একত্র কৃষ্ণ হেরে বসে থাকেন, অন্যত্র কৃষ্ণ প্রার্থনা পূরণ করেন মাত্র। কৃষ্ণদাস কবিরাজের মতো অসাধারণ দার্শনিক লিখেছেন, কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জৈছে ভজে তৈছে তাহারে ভজিতে। মূল কথাটা আছে ভাগবত গীতায়। কৃষ্ণ সেখানে প্রতিজ্ঞা করেছেন, আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে ভজনা করি। কবিরাজ লিখেছেন, গোপিনীকুলের ভালোবাসায় কৃষ্ণ একথা রাখতে পারেননি, অর্থাৎ তাঁরা যেভাবে তাকে চাইছেন কৃষ্ণ তা পূরণ করতে পারলেন না। কৃষ্ণ সে কথা নিজের মুখে স্বীকারও করেছেন ভাগবতে, আমি লক্ষ লক্ষ বছর বেঁচে থাকলেও তোমাদের ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। কিন্তু এই প্রেমের বিপরীতে কুব্জা শৈরেন্দ্রের দিকে তাকান। সে একবারের জন্য তার সৌন্দর্য সাধক পুরুষকে হাতে ধরে ঘরে আনতে চেয়েছিল। সে যেমন করে চেয়েছিল, কৃষ্ণ তেমন করেই তার প্রতিদান দিচ্ছেন। ভগবত গীতার প্রতিজ্ঞা যেমন তেমনটিই করছেন, শুধু কথা রাখছেন। এখানে তার কোনো নিজস্ব অভিলাষ নেই। তিনি শৈরেন্দ্রের ইচ্ছা পূরণ করার জন্যই তার ঘরে এসেছেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1 লক্ষ জন 40 পুরুষকে ভালো ভাবা, ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করা। এই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন।
মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। এককালের ত্রিবক্রা, অধুনা সুন্দরী শৈরেন্দ্রী। কৃষ্ণের এমন আকস্মিক আগমনে সে একেবারে ব্যস্ত সমস্ত হয়ে উঠল। বাড়ি হিসেবে ত্রিবক্রার আবাসনটুকু যথেষ্টই দামি। ঘরের আসবাবপত্র যেমন মূল্যবান, তেমনি রুচিশীল তার অন্তর্গৃহের সাজসজ্জা। এখানে ওখানে মুক্তোর মালা ঝুলছে, ওপরটা চন্দ্রাতপে ঘেরা, সুন্দর সাজানো দুগ্ধ ফেননিভ সজ্জা ও অদূরেই অতি মহার্ঘ একটি উচ্চাসন। ঘরটি ধূপ এবং মাল্যগন্ধে আমোদিত ছিল। এই সংবাদের সঙ্গে আরও একটি বিশেষ সংবাদ যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো, এই সুন্দরীর ঘরখানিতে মহামূল্য উপকরণ সমূহের সঙ্গে বিভিন্ন কামোদ্দীপক সুরতবন্ধের চিত্রকলা অন্তর্গৃহের বিভিন্ন স্থানে সংলগ্ন ছিল। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, আমরা অনুমান করতে পারি কংসের এই অনুলেপন বাহিনী রমণী পূর্বে ত্রিবক্রা থাকা সত্ত্বেও তার হৃদয়ে অন্য সরসতা ছিল। সে বিবাহিত ছিল না এবং তার চরিত্র সংকাতিত ছিল না। তার ঘরের চেহারাটাও সেই রকম। কৃষ্ণকে যেদিন সে উত্তরীয়ের অঞ্চল ধরে প্রকাশ্যে রাজপথে স্বগৃহে আহ্বান করেছিল, সেদিনই তার চরিত্র সম্বন্ধে আমাদের শঙ্কা দৃঢ় হতে থাকে। এবং আজকে যখন কৃষ্ণ তার ঘরে এলেন তারই কামতপ্ত হৃদয় শান্ত করতে, সেদিন আরও আশ্চর্য লাগে কৃষ্ণ বন্ধু উদ্ধবকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসেছেন। কোনো কামতপ্তা রমণীর গৃহে এমন করে বন্ধু নিয়ে যাওয়া যায়? তো এদিকে সুন্দরী ত্রিবক্রা কৃষ্ণের আকস্মিক আগমনে খুব ব্যস্ত হয়ে উঠল। তার পরিচারিকা সখীরা কৃষ্ণ এবং উদ্ধবের আগমন সংবাদ পেয়েই গৃহপ্রাঙ্গণের দুয়ার থেকে তাদের প্রত্যুৎগমন করে নিয়ে এলো। তাদের আসন উপকরণ অর্ঘ্য দিয়ে সমুচিত অভ্যর্থনা জানাতেই কৃষ্ণ এসে বসলেন সেই দুগ্ধ ফেননিভ শয্যার উপর। উদ্ধব উচ্চাসন স্পর্শ করে ত্রিবক্রার আতিথেয়তা অঙ্গীকার করলেন বটে, কিন্তু কৃষ্ণের সম্মানে তিনি ভূমি আসনেই বসে পড়লেন। কুব্জার আনন্দের সীমা রইল না। সে আগেই কৃষ্ণের সামনে এলো না। শৈরেন্দ্রী বলেই তার অন্যতম অপেক্ষা আছে। তার সখীরা যতক্ষণ কৃষ্ণ এবং উদ্ধবকে কথালাপে ব্যস্ত রাখছে, ততক্ষণে সে ভালো করে সাজল। শীতল জলে স্নান করে সে নিজের সারা গায়ে সুগন্ধ মেখে নিল। তার পরিধানে বহুমূল্য বস্ত্র অলঙ্কার মালা, নিজের মুখটিকে তরল আসব সুধা দিয়ে পরিষ্কার করে বিভিন্ন অনুলেপনে কমনীয়তর করে তুলল। ঠোঁট দুটিকে আরক্তিম করে তুলল তাম্বুল রাঙার আগে। কৃত্রিম এই সাজসজ্জার সঙ্গে সুন্দরী ত্রিবক্রা তার শরীরে ঘনিয়ে নিল রমণী জনচিত নিবিড় ভাবগুলি। লজ্জা, মৃদু স্মিতের মধ্যে লীলায়িত ভঙ্গি, কটাক্ষের বিভ্রম। এইবার সে উপস্থিত হলো কৃষ্ণের কাছে। নবীনা বধূটি যেমন নবসঙ্গমজনিত লজ্জায় কুণ্ঠিতা হয়ে থাকে, কৃষ্ণকে দেখে কুব্জারও সেই ভাবই হলো। কৃষ্ণ তার কাঁকন ঋণিঠিনী হাতখানি ধরে অন্তর্গৃহের শয্যায় নিয়ে গেলেন। অভিমত মিলন সম্পূর্ণ হলো। শৈরেন্দ্রী পরম আদরে কৃষ্ণের চরণখানি জড়িয়ে ধরল নিজের বুকের মধ্যে। যে চোখে সে কৃষ্ণকে দেখতে পেয়েছে, সেই ধন্যী চোখে সে ছোঁয়ালো কৃষ্ণের চরণ, আঘ্রাণ করল সেই চরণে মৃদু গন্ধ। তার দগ্ধ হৃদয়ের সমস্ত সন্তাপ দূর হয়ে গেল। কামোপভোগের সতীব্র অভিলাষের মধ্যে বেশ্যাপ্রায়া রমণীর এই মুগ্ধ অবনত আচরণে কুব্জাকে সাধারণী রমণীর কলঙ্ক থেকে মুক্তি দিল। ধ্যানাবস্থিত তদ্গত মানসে যোগীরা যে চরণপদ্ম দর্শন করতে চান, কুব্জা সেই চরণের সান্নিধ্য লাভ করল শুধু পূর্ব পুণ্যবশে। সে কৃষ্ণকে একসময় তার আকাঙ্ক্ষিত অনুলেপন দান করেছিল। প্রণয়ের অবনতি সাঙ্গ হলে কুব্জা সানন্দ আগ্রাসনে আনন্দমূর্তি কৃষ্ণকে আলিঙ্গনে আবদ্ধ করল আপন স্তনদয়ের মধ্যে। এতকালের সঞ্চিত শরীর সন্তাপ, যা সে কোনো পুরুষকে দিয়ে তৃপ্ত হতে পারেনি, কৃষ্ণকে আলিঙ্গন করে সেই সন্তাপ তার শান্ত হয়ে গেল। পৌরাণিক কবি মন্তব্য করেছেন, কুব্জা বড় দুর্ভাগা। কৃষ্ণকে সপ্রেম আলিঙ্গনের মধ্যে পেয়েও সে ব্রজ রমণীদের মতো কৃষ্ণের দাসিত্ব মেনে নেয়নি। এমনকি কৃষ্ণের সুখটাই বড় করে দেখেনি। সে নিজের অঙ্গজ কামনা তৃপ্ত করতে চেয়েছে। কৃষ্ণ তার সেই আকাঙ্ক্ষাটুকুই পূরণ করে চলে গেছেন।
কুব্জার জন্য কোনো দায় নেই কৃষ্ণের। যে জইছে ভজে তৈছে তাহারে ভজিতে। কৃষ্ণ তার প্রার্থনা পূরণ করেছেন। পূর্ণ প্রাণে যা চাইবার ছিল, কুব্জা তা চেয়েছে রিক্ত হাতে, নিতান্তই স্বসুখ বাসনায়। কৃষ্ণ একদিন, দুদিন কি 3 দিন থাকেননি কুব্জার বাড়িতে। এসেছেনও লোকাচার রক্ষা করে, বৃষ্ণীদের প্রবর মন্ত্রী এবং সখা উদ্ধবকে সঙ্গে নিয়ে। কৃষ্ণ একাই শৈরেন্দ্রের বাড়িতে ঢুকলে লোকে নানা অকথা কুকথা বলতো। উদ্ধব সঙ্গে থাকায় তিনি নিজে বেঁচেছেন এবং ক্ষণিক ক্রীড়ায় কুব্জারও বাঞ্ছা পূরণ করেছেন। সুন্দরী কুব্জার বাড়ি থেকে উদ্ধবের সঙ্গে স্বভবনে ফিরে গেলেন কৃষ্ণ। হৃদয়ের কাজ আপাতত শেষ হয়েছে, কর্তব্য সমাধা হয়েছে আপাতত। উদ্ধবকে ব্রজভূমিতে পাঠিয়ে কৃষ্ণ তাঁর হৃদয়ের সংবাদ গ্রহণ করেছেন। কুব্জার বাড়িতে এসে তিনি গীতার প্রতিজ্ঞাত সত্য রক্ষা করেছেন। এবার তার জন্য আরও বৃহত্তর কর্মকাণ্ড অপেক্ষা করছে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, কোনো পুরাণে নেই, শুধু ভাগবত পুরাণেই আছে, মহাভারতেও নেই, হরিবংশেও নেই। অথচ কৃষ্ণের রাজনৈতিক জীবনের বিবরণে এখনকার কথাগুলো জরুরি। কৃষ্ণ জানেন যে কংসের মৃত্যুর পর এক বিশাল রাজনৈতিক প্রতিক্রিয়া ঘটবে ভারতবর্ষের অন্যান্য ভূখণ্ডগুলিতে। এই অবস্থায় শুধুমাত্র মথুরা মণ্ডলে যাদব বৃষ্ণি অন্ধকদের সংঘশক্তি বাড়িয়েই বড় লাভ হবে না। ভারতবর্ষের পররাষ্ট্রীয় শক্তিগুলির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রাখতে হবে। মথুরা সুরসেন অঞ্চলে যেহেতু রাজতন্ত্র নেই, তাই রাজবৎ আচরণে এখানে রাজায় রাজায় যোগসূত্র রচিত হবে না। অন্যদিকে উগ্রসেন রাজপদবিধারী গোষ্ঠীতন্ত্রের নায়ক হলেও কৃষ্ণই মথুরা মণ্ডলের অপ্রত্যক্ষ নায়ক। অতএব পররাষ্ট্রীয় যোগাযোগের ক্ষেত্রেও কৃষ্ণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভাগবত পুরাণ খবর দিয়েছে কৃষ্ণ কুব্জার বাড়ি থেকে নিজের বাড়িতে এসে বলরামকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন অক্রূরের বাড়িতে। অক্রূরকে মনে আছে তো? সেই যিনি কংসের ধনুর্যজ্ঞের আমন্ত্রণ বহন করে কৃষ্ণকে মথুরায় নিয়ে এসেছিলেন ব্রজভূমি থেকে। কৃষ্ণ, বলরাম এবং উদ্ধব অক্রূরের বাড়ি পৌঁছলে তিনি যথোচিত অভ্যর্থনা জানালেন, বহু উপচার এবং স্তুতি নতিতে অবনত হলেন কৃষ্ণের কাছে। যদু বৃষ্ণি অন্ধকদের জ্ঞাতি সম্বন্ধে অক্রূর কৃষ্ণের বয়োজ্যেষ্ঠ তো বটেই, এমনকি সম্বন্ধের দিকেও খানিকটা গুরুস্থানীয়। মহারাজা যযাতির জ্যেষ্ঠ পুত্র যদু, যদুর পুত্র ক্রষ্টু। এই ক্রষ্টুর মাদ্রী নামে যে পত্নী ছিলেন, তার জ্যেষ্ঠ পুত্র যুধাজিতের ধারায় বৃষ্ণি, সফল্ক, তারপর অক্রূরের জন্ম। আর কনিষ্ঠ পুত্র দেবমিরুষের ধারায় সুরসেন, বসুদেব এবং তারপর কৃষ্ণ বলরামের জন্ম। অন্য একটি মতে দেবমিরুষের ধারায় আরও একটি প্রজন্ম আছে। ফলে অক্রূর কৃষ্ণের চেয়ে সম্বন্ধেও বড় হন। যাই হোক, রাজনৈতিক এবং সামাজিকভাবে কৃষ্ণ যত প্রভাবশালী হন, ভাগবতে কৃষ্ণ অক্রূরকে গুরুজনোচিত সম্মান করে তাঁকে একটি গুরুতর কাজের ভার দিয়েছেন। তিনি অক্রূরকে একবার হস্তিনাপুরে যাবার নির্দেশ দিয়ে বলেছেন যে, আমরা শুনেছি আমার পিসি কুন্তি তার স্বামী মহারাজ পাণ্ডুর মৃত্যুর পর পাণ্ডবদের নিয়ে ধৃতরাষ্ট্রের আশ্রয়ে বাস করছেন। মহারাজ ধৃতরাষ্ট্র অন্ধ পুত্র স্নেহের বশে ভ্রাতুষ্পুত্র পাণ্ডবদের সঙ্গে সম আচরণ করেন না মোটেই। সে খবরও আমাদের কাছে আছে। আমি চাই আপনি গিয়ে পাণ্ডবদের এই ভালো মন্দের খবর নিয়ে ফিরে আসুন, তারপরে যা করা উচিত তাই করা যাবে। রাজনীতির সামান্য বোধ থেকেই বোঝা যায় যে অন্য অন্য রাষ্ট্রের চেয়ে হস্তিনাপুরের সঙ্গে প্রথম যোগাযোগ করাটা কৃষ্ণের পক্ষে অনেক বেশি সুবিধাজনক। কেননা আপন পিসির সম্বন্ধে পাণ্ডবরা কৃষ্ণের অত্যন্ত নিকটজন এবং পাণ্ডুর উত্তরাধিকারে পাণ্ডবদের রাজ্য লাভের একটা সম্ভাবনা সেখানে রয়ে গেছে। অন্যায়ী কংস ধ্বংস হবার পর ভারতবর্ষের পররাষ্ট্রমণ্ডলে যে প্রতিক্রিয়া ঘটবে, তাতে হস্তিনাপুরের মতো একটি রাষ্ট্রের সহায়তা পাশে থাকলে রাজনৈতিকভাবে কৃষ্ণের সুবিধে হয়। কিন্তু তার কাছে খবর আছে যে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের প্রাপ্য রাজ্যভাগ দেননি এবং পাণ্ডবরা সেখানে নানান পীড়নের শিকার হচ্ছেন। এই পটভূমিকায় অক্রূর কৃষ্ণের দূত হয়ে যাচ্ছেন হস্তিনাপুরে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা দ্বাত্রিংশাধিক শতম পর্বে।
মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।